ছেলেটাকে খাওয়াচ্ছে আর মারতেছে। এলে খাওয়াচ্ছে, আবার মারার ছবিটা দেখেন, খাওয়ানোর পরে আবার মারতেছে। কিভাবে মারতেছে আপনারা দেখেন। পানি খাওয়ার পরে দ্বিতীয় দফায় সে যখন বসলো, বসার পরে তাকে তারপর তোমরা কি করলা? বসার পরে তোমরা হাততালি দিলা, তোমরা খুশি হলা যে তাকে দ্বিতীয় দফায় আবার মারতে পারো। সাপকে যেভাবে পিটিয়ে মারে আপনি সেভাবে একটা মানুষকে পিটিয়েছেন। ভাই এখন এখানে কথা হচ্ছে আমার ফোন, আপনি একটা ফোনের জন্য আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো তোফাজ্জলকে হত্যার পিছনে কার হাত ছিল। এবার জানা গেল তার আসল রহস্য, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিও দেখবেন, আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। ছেলেটাকে খাওয়াচ্ছে আর মারতেছে। এলে খাওয়াচ্ছে, আবার মারার ছবিটা দেখেন, খাওয়ানোর পরে আবার মারতেছে। কিভাবে মারতেছে আপনারা দেখেন। যে এই যে এতগুলো লোক বসা, তারা ছবি তুলতেছে। আবেগের বসে, এবং এই যে ছেলেটাকে মারছে সে, এই যে দেখেন সুন্দর করে কথাও মাঝে মাঝে বলছে। আমি যখনই এই দুইটি হত্যাকাণ্ড দেখেছিলাম তখনই আমার ফেসবুক থেকে একটা পোস্ট করেছিলাম গতকালকে রাত্রে। সেই পোস্টটা করেছিলাম এরকম যে বড় বড় বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবীরা পড়ে, সেখান থেকে সকলে মানুষ হয় না, অমানুষ হয়েও বের হয়। এটা আসলে যুগে যুগে ছিল, কিন্তু এখন আমরা মনে করেছিলাম যে 5ই আগস্টের পরে আমরা আবর্জনা, অন্যায়, অবিচার, এরপর সন্ত্রাসী, এভাবে যে ঘটনাগুলো ঘটতো সেগুলো থেকে হয়তোবা আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছিলাম, বাংলাদেশকে একটা মেরামত সংস্কার করতে চেয়েছিলাম। কিন্তু সেইখানে আমিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক দিন পড়েছি। আমি 2টা সাবজেক্টে মাস্টার্স করার কারণে অনেক দিন আমাকে থাকতে হয়েছে। আমি সূর্য সেন হলে ছিলাম, আমি প্রমাণ হলে ছিলাম। কিন্তু এইভাবে একজনকে পিটিয়ে পিটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা চুরির জন্য হত্যা করবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, এটা কোনো মানুষ করতে পারে না। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটা ঘটেছে সেটাও ঘটতে পারে না। যদিও পিছনের কিছু কথা আমাদের ব্যারিস্টার সাহেব বলছে যে আমরা লগি বইটা দিয়ে নির্মমভাবে হত্যা করেছে, এগুলো আমরা দেখেছি। সেগুলো আসলে মানুষকে, যে আমি বাংলা কথা হয়েছে ভোতা করে দিয়েছে। ভোতা মানে তার বিবেককে ভোতা করে দিয়েছে, তার নৈতিকতাকে, নীতিকে, সততাকে, দায়িত্ববোধকে, সবগুলো এটা করেছে। আপনি দেখেন যে ছেলেটা মূল হত্যাকারী তাকে ধরেছে বুয়েটের সামনে, সে একটি বক্তব্য দিয়েছেন। বক্তব্যটা আমার কাছে মোটেও গ্রহণযোগ্য হয়নি। সে বলছে যে আমি আবেগে এটা তাকে আমি মেরেছি, হত্যা করেছি। এই কথাটা কি কোনো যুক্তি সম্পূর্ণ কথা? এটা আমি যখনই ভিডিওটা দেখলাম আমি শেয়ার করলাম, কিন্তু আমার কাছে খুব খারাপ লেগেছে যে এভাবে তো বলতে পারে না। এই দেখেন, আমি একটু দেখাচ্ছি ওর বক্তব্যটা। ভিডিওর সাউন্ডটা শোনা যাচ্ছে না। এটা মুনির ভাইয়ের কাছে পাঠিয়ে দিন, আমাদের একটু মুনির পাঠিয়ে দিন। মুনির ভাইকে একটু দেখি, শোনা যায় না? শোনা যায় না, সাউন্ডটা দিয়ে দেন, সাউন্ডটা দিয়ে দিলে আসবে। আচ্ছা, আমি আবার দিচ্ছি। আবেগের বসে, এবং এই যে
কে মারছে, সে এই যে দেখেন সুন্দর করে কথাও মাঝে মাঝে বলছে, সে যে ভালো শিক্ষিত বোঝা গেছে। একটা জায়গায় যে সে মিলাদ দোয়া পড়ছে দেখেন। এখন আপনি যে ব্যাপারটা হচ্ছে যে আপনাকে আরেকটা ভিডিও আমি দেখাইতে চাই, সেটা হচ্ছে যে এই যে মনে করেন যে আগের যারা মন্ত্রী ছিল শাপলা চত্বরে যে নির্মমভাবে হত্যা করেছিলেন, সেই কথা অহংকার করে আপনার একজন উচ্চ শিক্ষিত ডক্টর রাজ্জাক সাহেব সে বলেছিলেন, সব জায়গায় ভাইরাল হয়েছিলেন, সে কথাটা বলেছিলেন যে কিভাবে মারা গেছে দেখেন না। এই কথাগুলোকে, আচ্ছা আমার আসতেছে না কেন যেন নেট সমস্যা, উনি কিন্তু বলেছে, ভাইরাল হয়েছে, উনি বলেছে যে শাপলা চত্বরে কিভাবে শেষ করে দিয়েছে, জোতা রাখে পালিয়েছেন। এই কথাগুলো কিন্তু বলাটাই হচ্ছে যে মানুষকে বিভিন্ন ভাবে উৎসাহিত করা বা বিভিন্ন ভাবে তাদের সাহসকে বাড়িয়ে দেওয়া, যে এরকম অন্যায় করলে কিছু হয় না, সরকারই করতেছে। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, এই হত্যাকাণ্ডের কঠিন বিচার করা দরকার, এবং যেই হোক, সে যত বড় পাওয়ারফুল হোক আর যত যে ইউনিভার্সিটির ছাত্র হোক, যত মেধাবী হোক, এখানে কোনো তাদেরকে ছাড় দেওয়া উচিত হবে না, এবং কঠিনভাবে তাদেরকে এটা করতে হবে। এটা যদি আমরা না করি তাহলে আমাদের এই জাতি এবং রাষ্ট্রের জন্য খুবই ক্ষতি হয়ে যাবে, এবং এই জন্য এত শিক্ষা দরকার, এবং এই বিচারটা এত দ্রুত করা দরকার। সকল চ্যানেলে দেখাবে, সকল মিডিয়াতে দেখাবে, আপনারা দেখাবেন, তাহলে কার্যকারী হবে, নতুবা কিন্তু কার্যকারী হবে না। এই জন্য আমার মনে হচ্ছে যে আপনার এইটা করা খুবই বাঞ্ছনীয় এবং উচিত। এইটা যত সময় পর্যন্ত না হবে, এই হত্যাকাণ্ডের বিচার যদি না হয়, মানুষের সাহস আরো বেড়ে যাবে। তাই আমি মনে করি যে এটার খুব গুরুত্বপূর্ণভাবে গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন, আমার মনে হয় আমাদের দ্রুত আদালত আছে, সেখানে এই দুইটা হত্যাকাণ্ডের বিচার দ্রুত করা উচিত, এবং কোনোভাবে এইটা কোনো ঢিলে দেওয়া বা সময় ক্ষেপণ করা, এইটা করা যাবে না। কারণ আমরা এরকম মব জাস্টিসকে ঘৃণা করি, প্রত্যাখ্যান করি, নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না, এটা করা উচিত। এবং আপনি আরেকটা বিষয় বলেছিলেন, সেটা কি এখন বলবো না পরে? না, ওটা আমরা দ্বিতীয় পর্যায়ে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। জি, এবং আপনারা দেখেছেন তার ফুফাতো বোন, তিনি যে ব্যাখ্যা দিয়েছে, প্রত্যেকটা লোক কাঁদবে, তাকে তার বাবাকে টাকার জন্য বলা হয়েছিল, তারপর সেখান থেকে ফুফাতো বোন যোগাযোগ করেছে, তাদের টাকা আনতে বলা হয়েছে, এবং মেরে আবার খাওয়াচ্ছে। এটা তো মনে করেন আসলে কি, এটা কি এটা মস্কারা? এবং ওই ছেলে বলতেছে যে আমি আবেগে কেউ মারে, এটা কি আদৌ কোনো সময় সম্ভব? এবং আপনি দেখেন যে ছেলেটাকে খাওয়াচ্ছে আর মারতেছে, এলে খাওয়াচ্ছে আবার সে মারতেছে, সেই মারার ইও দিচ্ছে। এবং আমি আরো আপনার খুব ঘৃণা করে প্রত্যাখ্যান করি, যারা এই ভিডিওগুলো করেছে তারা ওখানেই ছিল, কেন তারা এটাকে গুরুত্ব দিল না? এটা তো গুরুত্ব দেওয়া উচিত ছিল, গুরুত্বটা দিলে এরকম অবস্থাটা হতো না, সেটা তো তারা দেয়নি। এটা খুবই আমার মনে হচ্ছে যে তারাও অমানবিক কাজ করেছেন। এবং এই দেখেন আপনার এই যে মারার ছবিটা দেখেন, খাওয়ানোর পরে আবার মারতেছে, কিভাবে মারতেছে আপনারা দেখেন, যে এই যে এতগুলো লোক বসা, তারা ছবি তুলতেছে আবার খাওয়াচ্ছে, এইটা তো মনে করেন এটাও একটা বর্বরতা। এবং তারা যারা পাশে ছিল, এমন কি একজন বিবেকবান মানুষ ছিল না? তাই আমি শেষ করব, আজকে এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র শিক্ষার্থীদেরকে অনুরোধ জানাবো, আপনারা ন্যায়, নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা, কমিটমেন্ট রক্ষা এই জায়গায় ফিরে আসুন, আমানত রক্ষাকারী হিসেবে ফিরে আসুন। আপনার যদি কেউ অন্যায় করে, তাকে আইনের হাতে তুলে দিন, আপনি আইন হাতে তুলে নিতে পারেন না, এবং এইটা কোনোভাবে করা যাবে না। এখান থেকেই আমাদের ফিরে আসতে হবে, ঘুরে আসতে হবে, আমাদের সেই কাজগুলো করতে হবে। ধন্যবাদ। প্রত্যেকটা স্টুডেন্ট মানসিকভাবে সুস্থ?
একটা মানুষকে হাত ধোয়ানোর পর তাকে খাবারের জন্য আয়োজন করা হয়েছে। আপনারা প্রতিদিনই খাবারের আগে হাতটা ধোন, আমিও হাতটা ধুই। আমি লাস্ট 3 দিন ধরে যতবারই আমি খেতে বসি আমার মনে হচ্ছে যে আমি খেতে বসতেছি নাকি আমার জন্য এটা ওয়েট করছে কয়দিন পরে। সেখানে আমাকে এত পরিমাণ ব্যথিত করেছে এবং আমি এত ডিসঅ্যাপয়েন্টেড তোফাজ্জলের এই ঘটনায়। মানে আমি নিজেকে মেন্টালি আসলে ফিট বলে আমি এখন আমি দাবি করতে পারি না। বিকজ লাস্ট 3 দিন ধরে আমি কোনোভাবেই আমি মানে নিজেকে মানসিকভাবে করতে পারছি না যে আন্দোলনের কেন্দ্রবিন্দু এই ঢাকা শহরের প্রাণ কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানেই এমন একটা ঘটনা ঘটেছে। আর আপনি যদি এটাকে সিম্পল খুন বলে বা একটা মার্ডার বলে চালিয়ে দেন, এটাকে কয়েকটা বিশ্লেষণ আমি ব্যাখ্যা করতে চাই যে হ্যাঁ ঠিক আছে, যেখান থেকে এই আন্দোলনের এত বড় একটা সাকসেসফুল আমরা করতে পেরেছি, আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, স্টুডেন্টরা করেছে, আমরা হয়তো যে যার অবস্থা থেকে কথা বলেছি, এতটুকুনি তো। এই যে স্টুডেন্টের কথাটা বললেন, এখন একটা কথা বলছি, এই হত্যাকাণ্ডের সাথে ছাত্ররা জড়িত, তাহলে এটাকে কিভাবে দেখছে? দেখেন, সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে তো এই প্রশ্নটা খুব স্বাভাবিক নয় কি? আর আমার কাছে অবাক লাগে যে একটা মানুষের মৃত্যু স্বাভাবিক মৃত্যু, একটা অস্বাভাবিক মৃত্যু। আমরা অনেক আশা করি এই বর্তমান সরকারের কাছে, এই স্টুডেন্টদের কাছে। আমি জানি না আসলে এই ঘটনাটা কেন ঘটেছে, কারা ঘটেছে, কিন্তু এটা তো কিলিং, এটা তো সত্যি। এবং যেই মানুষটাকে মারা হয়েছে, আমরা ট্যাগ দিতে পছন্দ করি, বলতে পছন্দ করি ও কালো, ও পাহাড়ি, ও মানসিক বিকারগ্রস্ত। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই মানুষগুলো, যে আমরা যাদের স্টুডেন্ট বলি, যারা বিলো 26 এইজের, যাদের হাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশ পরিচালনা যারা নিয়োগ প্রাপ্ত হবে কয়দিন পরে, যে যার যোগ্যতা অনুযায়ী, তারা যেই কাজটা করেছে এটাকে আপনারা কিভাবে বিচার করবেন? তারা মানসিকভাবে সুস্থ? তারা প্রত্যেকটা স্টুডেন্ট মানসিকভাবে সুস্থ? একটা মানুষকে হাত ধোয়ানোর পর তাকে খাবারের জন্য আয়োজন করা হয়েছে। আপনারা প্রতিদিনই খাবারের আগে হাতটা ধোন, আমিও হাতটা ধুই। আমি লাস্ট 3 দিন ধরে যতবারই আমি খেতে বসি আমার মনে হচ্ছে যে আমি খেতে বসতেছি নাকি আমার জন্য এটা ওয়েট করছে কয়দিন পরে। এইটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে রিপিটেশন স্বৈরাচারের আমলে ঘটেছে, সেই একই জিনিস হচ্ছে এখনো। কেন? তাহলে আমরা কার বিরুদ্ধে রাস্তা নেমে কথা বলেছি? এবং আমার কথা এমন, এখন বলবে হ্যাঁ ওদেরকে ধরা হয়েছে, ওদেরকে বিচারের আওতায় আনা হয়েছে করেছে বলে সময় কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই। দ্রুত ট্রাইব্যুনালে 10 দিন 15 দিনের মধ্যে যথাযথ এটার বিচার ব্যবস্থা এবং ফলপ্রসূভাবে এটা একদম চাক্ষুষ দেখানো উচিত যে ওরা যে কাজটা করেছে এটা কত বড় গর্হিত কাজ। এবং এটা যে একটা মেন্টাল হেলথের ইস্যু হয়ে দাঁড়িয়েছে সমাজের কাছে। মানুষ যে পরিমাণ এখন ট্রমাটাইজের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং আমরা বাচ্চাদের কাছে কি এক্সাম্পল রাখতেছি? একটা মানুষকে খেলতে খেলতে মেরে ফেলা যায়, আমরা রাস্তা পার দিয়ে হাঁটতে গেলে একটা গাছের পাতা ছিঁড়ে ফেলি, এটাও এক ধরনের ক্রাইম। এই বোর্ডটাই চলে গেছে সমাজ থেকে, বাচ্চাদের কাছে এটা কোনো ম্যাটারই করে না একটা মানুষকে মেরে ফেলা। রাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি জিম্মাদার হচ্ছে কি নারী, শিশু, এবং আমরা যাদেরকে বলি ফিজিক্যাল ডিসেবিলিটি, যারা মানসিকভাবে আমাদের উপর নির্ভরশীল, যাদের দায়িত্ব আমাদের কাছে। একজন ফিজিক্যাল ডিসেবিলিটিকে আমরা হাত বাড়িয়ে দিব, তাদেরকে তো আমরা মারতে পারি না। একটা মানুষ তার মিনিমাম বেঁচে থাকার রাইটস নাই, সে এটাও জানে না তার খাবারের কিছুক্ষণ পর তাকে মেরে ফেলা হবে, এবং কত বিভৎস মৃত্যু। এবং এই যারা এটার সাথে জড়িত তারা হেসে হেসে কথা বলতেছে, এবং এই ধরনের ফুটেজ আমরা আবার সোশ্যাল মিডিয়া পোস্ট করতেছি। কতটা আনহেলদি প্র্যাকটিস শুরু হয়েছে সমাজে। এটা শেষ কথা, এটা আসলে শেষ কথা, এটা শেষ অবশ্যই হওয়া উচিত। তাহলে কিন্তু এই স্বাধীনতার কোনো লাভ নাই। আমি কাউকে কটাক্ষ করে বলছি না, আমি কাউকে মেনশন করে বলছি না, কাজটা তো খারাপ, যেটা ঘটেছে সেটা অবশ্যই একটা গর্হিত কাজ। এই খুনকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনি কি জানেন নেক্সট 7 দিন পর আরেকটা ঘটনা ওয়েট করতেছে? আমার তখন সেই সংখ্যা। তাহলে কি আমরা এটা নিয়ে কথা বলতেই থাকবো, এভাবে চলতেই থাকবে? তার মানে একজন শয়তান চলে গেছে এবং শয়তানের শিরায় শিরায় উপশিরায় সবকিছু বিদ্যমান। তাহলে এখন আমাদের যেই আশা ভরসার জায়গা, বর্তমান উপদেষ্টা বা আমাদের যে এই ক্যাবিনেটে যারা যারা আছেন, তাদের কাছে তো আমার বিশাল চাওয়া। আমি বলি না যে আলাদিনের চারাকের মতো আপনারা 1.5 মাসে সবকিছু শেষ করে দেন, কিন্তু এই ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং এটা সুষ্ঠু বিচার করে সুনির্দিষ্ট এমন একটা দৃষ্টি স্থাপন করে যে এরকম ক্রাইম করে কেউ বাঁচতে পারে না। এবং এমন না যে 6 মাস 1 বছর এটা ঝুলে থাকবে। বিগত জুলাইতে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটার বিচার লাগবে, এবং তোফাজ্জলের বিচার আমরা চাই। আমি ব্যক্তিগতভাবে তোফাজ্জলের বিচার চাই, এটা মেনে নেওয়া যায় না। আমি ঘুমাতে পারবো না, আমি কেন প্রত্যেকটা ঘটনা ট্রমাটাইজ হচ্ছি।
আমি কেন একজন বাক প্রতিবন্ধী, একজন মানসিকভাবে সে স্টেবল না, তাকে কেন অমনি সন্দেহবশত তাকে চুর বলে? এটা কেমন প্র্যাকটিস? আইন থাকবে আইনের জায়গায়, আমি কেন আইন হাতে তুলে নিব? এই জিনিসটা কবে শুধরাবে বাঙালিদের? অমনি একটা মানুষকে মেরে ফেলা যায়। আর এগুলো কোনো ঘটনা? মানে এটা কিভাবে আপনারা প্রত্যেকেই ফুটেজ গুলো দেখছেন, দেখেন এটা কিভাবে আপনারা আপনাদেরকে বুঝ দিচ্ছেন যে এতগুলো স্টুডেন্ট, ওরাও তো কোনো না কোনো পরিবারের, ওদেরও তো বাবা ভাই বোন আছে, ওরা তো একটু পর তারপরের দিন সকালে ব্রেকফাস্ট করছে। আমি জানি না ওরা নিজেদের কাছে কিভাবে জবাবদিহি করবে। আমরা তাহলে এই মানবিক অবস্থা থেকে পরবর্তী প্রজন্মের কাছে দেশ হস্তান্তর করতে যাচ্ছি? তার কাজ বা তার আইডেন্টিটি, কিন্তু তাকে আসলে মেরে ফেলার রাইট কারো নাই। বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে জনগণের ট্যাক্সের টাকায় সে পড়াশোনা করছে, তার সচেতনতা আর প্রাইভেট ইউনিভার্সিটির একটা স্টুডেন্টের সচেতনতা তো আকাশ আর পাতাল পার্থক্য হওয়ার কথা। আমি যেটা মনে করি তার। আচ্ছা, এখানে একটু পার্সোনাল কথা বলি। 2012 সালে আমার সহপাঠী জুবায়ের আহমেদকে রাজনৈতিক হত্যার বলি হতে হয়, এবং এটার আমি একজন খুবই রেলেভেন্ট একজন মানুষ। তো সেখান থেকে আমার আসলে এই ব্যাপারটা নিয়ে অনেক কিছু বলার আছে, যে একজন মানুষ সে যতটাই তার তুচ্ছ হোক না কেন, তার কাজ বা তার আইডেন্টিটি, কিন্তু তাকে আসলে মেরে ফেলার রাইট কারো নাই। তার যদি কোনো দোষ থেকে থাকে, তাকে আইনের আওতায় এনে তাকে বিচার করা হোক। এবং যেখানে একজন মানসিক ভারসাম্যহীন মানুষ, সে জানে না আসলে তাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে তাকে মেরে ফেলা হবে, তাকে ভাত খাওয়ানো হচ্ছে, তাকে মানে এক ধরনের ভালো ফিলিংস দিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। এটা আসলে কোন ধরনের নৈতিকতা, এটা আসলে কোন ধরনের জাস্টিস আমি জানি না। মব জাস্টিস বলে যদি কোনো অন্যায়ের বিরুদ্ধে জনগণ অবস্থান নেয়, কিন্তু সে তো কোনো অন্যায় করেন। এই লোকটা এই ছেলেটাকে যে মারা গেল, এবং সে একজন মেধাবী স্টুডেন্ট ছিল, তার পরিবারের প্রত্যেকটা মানুষ মারা গেছে, সে ভারসাম্য রাখতে পারছে না, সে খাবারের জন্য মানুষের কাছে কাছে যাচ্ছে, সেখানে তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। আমি আসলে জানি না যে আসলে কোন মানসিক অবস্থা থেকে কোনো মানুষ আরেকটা মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলতে পারে। তো কঠোর নিন্দা বা কঠোর প্রতিবাদ জানিয়ে আসলে কোনো লাভ হচ্ছে না, এটা মানুষ হাতে নিয়ে নিচ্ছে। এবং আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের এই ব্যাপারগুলি দেখা উচিত, যে মব জাস্টিস বা এভাবে বহির্ভূত হত্যা যাতে না হয়। স্টুডেন্ট মানেই তো হচ্ছে সে সচেতন হবে, তাকে তো শেখানোই হচ্ছে। তাকে বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে জনগণের ট্যাক্সের টাকায় সে পড়াশোনা করছে, তার সচেতনতা আর প্রাইভেট ইউনিভার্সিটির একটা স্টুডেন্টের সচেতনতা তো আকাশ আর পাতাল পার্থক্য হওয়ার কথা। আমি যেটা মনে করি তার তো আরো বেশি সচেতন হওয়ার কথা, কিন্তু সে হতে পারছে না কেন? তাকে কোন স্ট্রাকচারের বা কোন কাঠামোগত ব্যবস্থার ভিতরে যেতে হচ্ছে দেখে সে আসলে সচেতন হতে পারছে না। সেই কারণগুলি বের করে নিয়ে আসতে হবে, এবং সেই কারণে আসলে আমাদের সবাইকে একটা পদক্ষেপ নিতে হবে, যে এই ধরনের বৈষম্য, এই ধরনের রাগ বা এই ধরনের মানে ভায়োলেন্স, এই জিনিসগুলি যাতে কমিয়ে নিয়ে আসা যায়। এখানে আসলে সবাইকে এগিয়ে আসতে হবে। পানি খাওয়ার পরে দ্বিতীয় দফায় সে যখন বসার পরে তারপর তোমরা কি করলা? বসার পরে তোমরা হাততালি দিলা, তোমরা খুশি হলা যে তাকে দ্বিতীয় দফায় আবার মারতে পারবা। আহা, আমরা আমাদের ছেলেমেয়েরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, আমাদের গর্বে বুকটা ভরে যায় যে আমাদের ছেলেমেয়েরা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখলাম এই ঘটনাটা এটাই প্রমাণ করে যে শিক্ষিত নামে অশিক্ষিত কোলাঙ্গারগুলো, এরা তো শিক্ষিত হচ্ছে না, এদের ভেতরে ন্যূনতম কোনো শিক্ষা নেই, বরঞ্চ অশিক্ষিত এই কোলাঙ্গারগুলোকে অবশ্যই শাস্তির আওতায় এনে তাদেরকে পুরো জাতির জন্য একটা শিক্ষা হিসেবে রেখে দিতে হবে। আমরা আওয়ামী হায়নাদের আমলে গত কিছু বছর আগে আমরা দেখেছি আবরার ফাহাদকে রাতভর নির্যাতন করার পর, একের পর এক অত্যাচার করার পর তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কিন্তু আমরা ভেবেছি ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি, এই ঘটনার হয়তো আর পুনরাবৃত্তি হবে না। কিন্তু এই ছাত্রগুলো, এই ঢাকা ইউনিভার্সিটির ফজলুল হক মুসলিম হলের এই ছাত্রগুলো এটাই প্রমাণ করলো
যে তারা ঢাকা ইউনিভার্সিটিতে তারা হয়তো এই হত্যাকাণ্ড করে তারা হয়তো এটা প্রমাণ করে দিয়েছে তারা ভিন্ন রূপে আবার এসেছে। আমরা বিভিন্ন নিউজ পোর্টাল হয়তো একটা দলের নাম মেনশন করে তারা বলছেন, আমি দেখলাম প্রথম আলোতেও নিউজ এসেছে এবং ফেস দ্য পিপলেও নিউজ এসেছে, অর্থাৎ যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এরা সাবেক ছাত্রলীগের কর্মী ছিল এবং ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিল, অনেকেই দেখলাম যে উপসম্পাদক তারা ছিল। তো এই জন্য আমরা বলতে চাই, ভিন্ন রূপে তোমরা সমন্বয় পরিচয় দিয়ে যে হত্যাকাণ্ড করেছ, মনে রাখবা জাতি তোমাদেরকে কখনো ছাড় দিবে না। অবশ্যই প্রশাসনে জোর দাবি জানাচ্ছি প্রশাসনকে, তাদেরকে যেন অবশ্যই শাস্তির আওতায় আনা হয়। কেন রাসূলের হাদিস, তিরমিজির বর্ণনায় হাদিসটি এসেছে, সারা পৃথিবীর সবাই মিলেও যদি একজন মুমিনকে হত্যা করে, তবু আল্লাহ তাআলা সারা পৃথিবীর সবাইকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। সারা পৃথিবীকে ধ্বংস করে দেয়া এটা আল্লাহ তাআলার কাছে একজন মুমিন হত্যা করার চাইতেও সহজ। এই জন্য যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা জোর দাবি জানাচ্ছি এই তোফাজ্জলকে। আমি যখন এই তোফাজ্জলের পরিচয় নিয়ে ঘাটাঘাটি করলাম, আমি দেখলাম এই তোফাজ্জলের পরিচয় হচ্ছে, অর্থাৎ সে বরগুনার ছেলেটা গত 8 বছর আগে তার বাবা রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়, তার মাও লিভার ক্যান্সারে দুনিয়া থেকে বিদায় হয়। শেষ সম্বল শুধুমাত্র তার বড় ভাই ছিল, পুলিশের সাব ইন্সপেক্টর ছিল। সেও গত রমজানে, যখন তার পহেলা রমজানে তার ক্যান্সার ধরা পড়ে, 15 রমজানে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। একটা মানুষ কতটা শোকে বেদিত হলে পড়ে মানসিক ভারসাম্যহীন হয়ে যায়, আর তোমরা এটা জেনেও তাকে দুনিয়া থেকে বিদায় করলা। আমি যখন ভিডিওটা দেখলাম, তার অসহায় চাহনিগুলো যখন আমি দেখলাম, বিশ্বাস করেন আমার কলিজায় রক্তকরণ হচ্ছিল, আমার কলিজায় কাঁপন ধরে গেল কলিজায়, যে মানুষ এই নরপিশাচগুলো, এই হায়ানাগুলো কিভাবে পাষণ্ডভাবে নির্যাতন করে তাকে দুনিয়া থেকে বিদায় করে। আমরা জোর দাবি জানাচ্ছি তাকে যেন, যারা তার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে যেন অচিরেই শাস্তির আওতায় আনা হয়। এমনই কি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই ভূখণ্ডকে, এই এহেন নিন্দনীয় হত্যাকাণ্ডের থেকে আল্লাহ তাআলা যেন আমাদের এই ভূখণ্ডকে হেফাজত করেন, এবং আমাদেরকেও যেন এই নিন্দনীয় কর্মকাণ্ডগুলো থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজতে রাখেন। চোর বলে শেষ ভাত খেয়ে শেষে বিদায় হয়ে গেছিলেন তোফাজ্জল, বাবা মা হারা তোফাজ্জল। দর্শক, আজকে ক্যামেরায় যাকে দেখছেন তিনি হচ্ছেন ভাইরাল কবি আজিজুর রহমান আজাদ। এই ভাই এই তোফাজ্জলকে নিয়ে যে কবিতাটি লিখেছে, এই কবিতাটি শুনলে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। দর্শক, আমরা লেট না করে আসলে যে তোফাজ্জল চলে গেছে শেষবারের মতো, সেই বাবা মা হারা তোফাজ্জলের বিষয় নিয়ে আজকে এই একটি কবিতা লিখেছে। এই কবিতাটি যদি আপনারা শোনেন, আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। দর্শক, তাহলে আমরা সেই কবিতাটি শুরু করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর কত কি দেখতে হবে হতবাগা এই চোখে, মানুষ মানুষকে এমন ভাবে পিটিয়ে মারতে পারে, মানছে না দেশের কোনো লোকে। বলছি আমি তাহার কথা, তোফাজ্জল তার নাম। কি হচ্ছে দেশে এখন এসব, চারিদিকে বদনাম, বাবা হারা মা হারা, হারা জোড়ের ভাই। কিভাবে জানাবো ধিক্কার ওদের, ভাষা জানা নাই। সুনামধন্য ইউনিভার্সিটি ঢাকা বলে কথা, তোফাজ্জলকে মারলে যারা, মনে লাগেনি তোমাদের এতটুকু ব্যথা? তোমরা সকলে জ্ঞানী গুণী, ধরবে দেশের হাল। তোফাজ্জলকে মারলে যারা, ধরবে দেশের হাল। তোমাদের এই অপরাধ এই জাতি আর দেখবে কতকাল। জানি তোমাদের বিচার হবে, পড়বে তোমরা ধরা। কে দেখবে সেই বিচার তোফাজ্জলের? তোফাজ্জল সে তো মরা। দিলে দিলে চোর অপবাদ, মেরেও করলে শেষ। এই কি তোমাদের স্বাধীনতা? এই কি স্বাধীন দেশ? প্রিয় সম্মানিত সুধী, প্রশ্ন শুধু তাদের কাছে নয়, প্রশ্ন গোটা জাতি বিবেকের কাছে, প্রশ্ন সারা দেশবাসীর কাছে। তোফাজ্জল, যে তোফাজ্জল একের পর এক ক্ষত বিক্ষত তার হৃদয়টা, প্রথমে বাবা হারা, পরে মা হারা, ছিল একমাত্র ভাই, সেও ক্যান্সার রোগে চলে গেছে। কিন্তু তার এই পৃথিবীতে আর বেঁচে থাকার মতন, যার মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকবে সেরকম কোনো ভরসা তার ছিল না। কিন্তু এই ভারসাম্যহীন হারা তোফাজ্জল কি অপরাধ করেছিল? তাকে চোর অপবাদ দেওয়া হয়েছিল, মোবাইল চোরের। আসলে যদিও সে চুরি করে থাকে, তাই বলে তার জন্য তো দেশের প্রচলিত বিচার ছিল, মানুষ ছিল, সালিসি ছিল, বিভিন্ন ব্যবস্থা ছিল। কিন্তু যারা তোফাজ্জলকে পেট ভরে খানা খাওয়িয়ে
তারপরে পিটিয়ে পিটিয়ে বললো। এরা কেমন বিবেকবান, এরা তো যেন তেরো ছেলে নয়। দেশের সুনাম ধন্য ইউনিভার্সিটি ঢাকা বলে কথা, যেখানে যারা থাকে সেখানে যারা লেখাপড়া করে এরা দেশের বড় বড় কর্ণধর হয়, কোনো একদিন হবে। আর সেই ছেলেদের হাতে যদি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে দেশের মানুষ কোথায় যাবে, কার কাছে যাবে, কি হবে এই দেশের অবস্থা? প্রশ্ন আপনাদের বিবেকের কাছে। আমি জানি, আমরা জানি যারা এই অপরাধের সাথে জড়িত হয়েছে তাদের বিচার হবে, কিন্তু বিচার হলে কি হবে? তোফাজ্জলকে তো আর আমরা ফিরে পাবো না। যে তোফাজ্জলকে হারিয়েছি আমরা তাকে তো ফিরে পাবো না। বিচার হয়ে কি হবে? ওদের মৃত্যুদণ্ড হবে, যাবজ্জীবন জেল হবে, এই তো হবে। কিন্তু তোফাজ্জলকে যারা এভাবে মেরেছে, আমাদের সেই তোফাজ্জল আর কোনোদিন ফিরে আসবে না। সে তো চলে গেছে এক নিষ্ঠুর অত্যাচারের শিকার হয়ে। কেন আমরা কি এই অপরাধ থেকে বেরিয়ে আসতে পারি না? তোমরা যারা এই অপরাধের সাথে জড়িত হলে তোমরা কি জানো তোমাদের বাবা মা তোমাদের পিছনে কত ইনভেস্ট করেছিল, কত টাকা ব্যয় করে তোমাদেরকে দাঁড় করেছিল ইউনিভার্সিটিতে? এখন তোমরা লেখাপড়া শেষ করে বাবা মার হাল ধরবে, কিন্তু এমন অপরাধের সাথে তোমরা জড়িয়ে গেছো জানা যায় না। যে আমরা বলতে পারি না বিচার সেটা কোথায় নিয়ে দাঁড় করবে। হয়তো তোমার জীবনের শেষ প্রদীপটাও নিভে যেতে পারে এই অপরাধের সাথে, কিন্তু কি হবে তোমার জীবন, তোমার বাবা মার জীবন, তোফাজ্জলের জীবন তো শেষ করেই দিলে। প্রিয় বন্ধুরা, আমরা এটা আর দেখতে চাই না, এর অবসান চাই। এমন কিছু আইন হোক দেশের, এই যারা এত মেধাবী ছাত্র, যারা দেশের কর্ণধার, যারা আগামীতে দেশের হাল ধরবে, তাদের কাছ থেকে এই জাতি কখনো এমন কিছু আশা করে না। আপনারা এর থেকে বেরিয়ে আসেন, আপনারা এই জাতিকে ভালো কিছু উপহার দেন। আমরা আপনাদের কাছে ভালো কিছু চাই, এই জাতি ভালো কিছু আশা করে, এটাই হোক আমাদের শেষ ভরসা। এক প্লেট ভাতের বিনিময়ে যদি জীবন নিতে পারে, তাহলে জীবনের বিনিময়ে আমরা জীবন চাইতে পারি না? হয়তোবা আপনারা 2 দিন আন্দোলন করবেন, কিন্তু আসলে কি তোফাজ্জল বিচার পাইবে? ওর মতো অসহায় একটা মানুষ এরকম মাইরে ফেলায়, তাহলে আমাদের সমাজে যদি এই বিচারটা না হয়, তাহলে এরকমের তো পথে ঘাটে সবাই মানে পাখি মারার মতো মাইরে ফেলাইবে, পাখি মারার মতো মাইরে ফেলাইবে জনগণের সাথে। এরকমের তো মানুষের, তাহলে তো মানুষ ন্যায় অন্যায় বিবেক বলতে সমাজে কিছুই থাকবে না। আপনাদের হাতে বিচার দিলাম, আর কি বলবো বলেন, বলার ভাষা নাই যে এক প্লেট ভাতের জন্য একটা মানুষের মাইরে ফেলায়। আমার আব্বাকে ফোন দিছে, তো বলছে যে ওইরকম মোবাইল চুরি করছে। ওরে তখন এরা হলো সাজাইছে কথাগুলা, কারণ ওরেও তখন মারতে মারতে মাইরে ফেলানোর পথে, মুমূর্ষু একদম শেষ পর্যায়ে। সেই ক্ষেত্রে তখন হলো ওরা একটা মানে যে তাহলে মারছে কিসেবে, কেন মারছে, এই জন্য হলো ওরা হলো বলছে যে সকালে 5টা মোবাইল নিয়ে গেছে, এরপরে আবার বিক্রি করে আবার বিকালে আসছে। একটা মানুষ যদি একটা মোবাইল চুরি করে, সেখানে কি দ্বিতীয়বার কি যায়? আর ওর কি ওই বুদ্ধি ছিল যে একটা মোবাইল, ও 1 প্লেট ভাতের জন্য গেছে, আর সেখানে 1 প্লেট ভাতের বিনিময়ে ওর জীবনটা কাটে নেওয়া হয়েছে। ও সবাই শুধু ভাতের জন্য আপনি আপনার পরিচিত, ওর পরিচিত হয়তো 50 টাকা চাইতো, হয়তো ভাববে যে আমার একটা খাবার কিনে দাও। এই হলো ওর সীমাবদ্ধতা ছিল, ওর খাবার, ওর আচার আচরণের, ওর উদ্ভট, ওর পাগলামির। কিন্তু এরকম একটা মানসিক রোগীরা অসহায়, যার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, কত মিনতি করছে। আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, আমারে ছাইড়া দেন, আমার মামা এসে ছাড়াই নেবে, আমার ভাবি আছে, আমি এরকমের চোর না, তারপরও মারছে। আমি পরে কথা বলছি, বলে কি একটা পাগল মানুষ, তার মামার নাম্বার মুখস্থ থাকে, তার বাপের নাম্বার মানে সরি তার ভাবির নাম্বার মুখস্থ থাকে, তার চাচাতো ভাইয়ের নাম্বার মুখস্থ থাকে, সে কেমন পাগল? সব পাগল তো একরকমের না। আমি 10:30টার দিকে হলো জানতে পারছি, আমার আব্বাকে হয়তো বা 10:15-তে কল দিছে। তো আমি হলো মানে রান্না করেছিলাম, তো আমি আইসা আব্বাকে ব্যাক করছি, বলে কি এরকমের তোফাজ্জল রে। আব্বা তো ঠিক মতন বলতে পারতেছিল না, বলতেছে ঢাকা কলেজের। আমি ঢাকা কলেজের ফজলুল হক তো নাই, পরে হইলো জানি যে ঢাকা ইউনিভার্সিটির। তো আমি ওই নাম্বারে আব্বার থেকে নাম্বার নিয়ে কল দিছি যে ভাই আপনারা যাকে ধরছেন আমি ওর বোন, কি হয়েছে? তখন ওনারা বুঝছে যে নাই বা এ মারা যাবে বা এরকমের। তখন হলো বলতেছে ও এরকম মোবাইল চুরি করছে, আবার মোবাইল চুরি করতে আসছে, আপনারা আসেন
টাকার বিনিময়ে নিয়ে যান, ওরে টাকা দিয়ে নিয়ে যান। আমি বলতেছি যে দেখেন ওর মাথায় একটু সমস্যা আছে, ও যদি একটু পাগলামি করেও, হ্যাঁ আমরা মানতে পারি যে ও হয়তো মানসিক রোগী, ও হয়তো বা কারোর সাথে বেয়াদবি করছে, পাগলামি করে, বা এরকম খাবারের জন্য পাগলামি করে, এটা আমরা স্বীকার করি। কিন্তু যে ও মোবাইল চুরি করবে বা ই করবে এরকমের না। কিন্তু ও যদি কোনো অন্যায়ও করে থাকে, ওরে মাইরেন না আপনারা ওরা এরকম মাইরেন না। আমি বারবার ওনারে জিজ্ঞেস করতেছিলাম, ভাই ওকে কথা বলতে পারতেছে, ওকে হাঁটতে পারতেছে? তাই ওনারা তখন বলে নাই কিছুই। না ও মারা গেছে, ওরে মারা যাওয়ার পরে হলো আমি তখন ওই লোকটার সাথে কথা বলতেছিলাম, পাশ থেকে বলছে যে পুলিশ আইসা, প্রশাসন আইসা নিয়ে গেছে। পুলিশ তখন প্রশাসনের কাছে ওরা কিছুই দেয়নি। ও যখন মারা গেছে বুঝছে, তখন হলো ঢাকা মেডিকেলের বাইরে ফালাই রেখে গেছে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।